তা আজকে আমাদের বিষয় হলো ইন্ট্রোডাকশন টু দ্য বুক অফ বানসি। দ্য বুক অফ বানসি এটা তোমরা জানো যে এটা হচ্ছে যে একটা পার্ট, দ্যাট ইজ দ্য দ্য বুক 3 অফ দ্যাট গ্রেট এপিক্যাল পোয়েম, যেটার নাম হচ্ছে শিলাপাতিকারম। তো শিলাপাতিকারম এটা হচ্ছে একটি, তোমরা জানো যে এটা হচ্ছে একটি তামিল এপিক পোয়েম, এপিক বা অর এপিক্যাল পোয়েম, যেটাকে আমরা মহাকাব্য বলে থাকি। And it is considered one of the finest epics in Indian literature, and possibly the finest epic in a language other than Sanskrit. তা মূলত আমাদের ভারতবর্ষে যে মহাকাব্যগুলো আমরা পেয়েছি প্রাচীন সময় থেকে, সময়কালে যেগুলো রচিত বা সেই সময়ে যেগুলো সৃষ্টি হয়েছে, তা সেগুলো মূলত সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় লেখা। রামায়ণ আর মহাভারত, সেগুলো তোমরা জানো, তোমরা তো মহাভারত পড়েছ। তা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ছাড়া যদি আমরা অন্যান্য ভাষায়, মানে ভারতীয় ভাষায় যে মহাকাব্যগুলো লেখা হয়েছে, তার মধ্যে বলা যেতে পারে যে শিলাপাতিকারম ইজ পসিবলি দ্য ফাইনেস্ট এপিক ইন এ ল্যাঙ্গুয়েজ আদার দেন সংস্কৃত। ঠিক আছে, তা আমাদের সিলেবাসে যেটা রয়েছে শিলাপাতিকারম, তো তোমরা যেটা জানো যে এটা মহাকাব্য, যার ফলে এর আকারে আয়তনে সেটা অনেকটাই বড়। এটা 3টে পার্ট আছে, মানে বুক 1, বুক 2 অ্যান্ড বুক 3। বুক 1 যেটার নাম হচ্ছে দ্য বুক অফ পুকার, দ্য বুক অফ পুকার। পুকার একটি জায়গার নাম, যাই হোক সেটা আমরা পরে আসছি। The name of the second book is the book of মাদুরাই। এটাও একটি জায়গার নামকে রেফার করছে। এবং বুক 3 যেটা আমাদের সিলেবাসে রয়েছে, যেটার নাম হচ্ছে দ্য বুক অফ বানসি। তো যাই হোক, এই যে পুকার, মাদুরাই, বানসি, এই যে নামগুলো, এর প্রত্যেকটাই একটি নির্দিষ্ট জায়গাকে নির্দেশ করছে, এবং সেই জায়গার নামের ওপরেই নির্ভর করে এই প্রত্যেকটা যে পার্টের নামকরণ হয়েছে আর কি, বা যেটাকে আমরা বলতে পারি যে মানে সাবটাইটেল আর কি। শিলাপাতিকারম এবং তার যে 3টে পার্ট, সেই 3টে পার্ট, তার 3টে সাবটাইটেল রয়েছে: দ্য বুক অফ পুকার, দ্য বুক অফ মাদুরাই, আর এটা হচ্ছে দ্য বুক অফ বানসি। তো যাই হোক, দ্য বুক অফ বানসি সম্পর্কে আলোচনা করতে গেলে তার আগে আমাদের শিলাপাতিকারম নিয়ে একটু আমাদের আলোচনার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে, যেহেতু এটা একটা এপিক্যাল পোয়েম, একটা খুবই বড় একটি বিশালাকার একটি কাব্য, তাই তার শেষ অংশটি পড়ার আগে আমাদের আগের বিষয়গুলো একটু জেনে নেওয়া দরকার, না হলে আমাদের পক্ষে এটা বুঝতে অসুবিধে হবে। তা যাই হোক, শিলাপাতিকারম যেটা তোমাদের আমি বললাম, যেটা হচ্ছে তামিল যে ল্যাঙ্গুয়েজে লেখা একটি অত্যন্ত প্রাচীন একটি মহাকাব্য, যেটা লেখা হয়েছিল সঠিক সময়কালটা নির্ধারণ করা যায়নি, তবে মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যেটা হচ্ছে যে সেকেন্ড সেঞ্চুরিতে লেখা, বুঝে গেল? অর্থাৎ আজ থেকে প্রায় 1800 বছর আগে এই মহাকাব্যটি লেখা হয়েছিল। এবং এই মহাকাব্যটির যে যিনি রচয়িতা, তাকে সেটা মনে করা হয় যে যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইলাঙ্কো আদিগাল। ওকে, ইলাঙ্কো আদিগাল। তাই ইলাঙ্কো আদিগালের লেখা শিলাপাতিকারম, যেহেতু এটা একটি তামিল টাইটেল, এটাকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি আর কি, তাহলে সেটার অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে দ্য টেল অফ অ্যান অ্যাঙ্কলেট, দ্য টেল অফ অ্যান অ্যাঙ্কলেট। ঠিক আছে, তাহলে আমরা জানলাম শিলাপাতিকারম which is composed by Ilanko Adigal, and it was composed roughly in 5th century,
এবং এর যে টাইটেলটা শিলাপাতিকারম, যেটা ইংলিশ ট্রান্সলেশন যেটা আমরা বললাম যে দ্য টেল অফ অ্যান অ্যাঙ্কলেট, তা শিলাপাতিকারম এই নামটা কেন করা হয়েছে এখানেও যেটা হচ্ছে শিলাম্পু, মানে তামিল ল্যাঙ্গুয়েজে শিলাম্পু কথাটার মানে হচ্ছে অ্যাঙ্কলেট, ঠিক আছে? সেইখান থেকেই নামকরণটা শিলাপাতিকারম করা হয়েছে, অর টেল অফ অ্যান অ্যাঙ্কলেট, ঠিক আছে? অ্যাঙ্কলেট তো তোমরা জানো যে অ্যাঙ্কলেট হচ্ছে এক ধরনের অর্নামেন্ট, যেটা অ্যাঙ্কেলের কাছে পরা হয়, ঘুঙুর আর কি, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? তো যাই হোক, ইলাঙ্কো আদিকাল সম্পর্কে আমরা একটু বলে নিই শুরুতে। ইলাঙ্কো আদিকালকে মনে করা হয় মানে হি ওয়াজ এ পোয়েট প্রিন্স অফ দ্য চেরা ডিনাস্টি, মানে চেরা যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সে একজন পোয়েট প্রিন্স, মানে তিনি রাজবংশেরই একজন মানে রাজকুমার, এবং তিনি একজন স্বভাব কবি আর কি। তো যাই হোক, তা চেরা ডিনাস্টি যেটা হচ্ছে যে তোমার চেরা কিংডম, চেরা যে সাম্রাজ্য, যেটা হচ্ছে মানে রাফলি আমরা বলতে পারি যেটা হচ্ছে মডার্ন কেরালা, ঠিক আছে? তাই মডার্ন কেরালা, যেটা এক সময় সেই সময়কার যে ম্যাপিং অনুযায়ী, যেটা সেই সময় যেটাকে চেরা কিংডম বলা হতো বা চেরা ডিনাস্টি, তারই হচ্ছে পোয়েট প্রিন্স হচ্ছে ইলাঙ্কো। তা এই যে মহাকাব্যটি, তার যে প্রলগে ইলাঙ্কো নিজেই বলছেন যে হি ইজ দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ দ্য চেরা কিং সেন কুটুভান। তাহলে চেরা কিং মানে চেরা ডিনাস্টির যিনি রাজা সেন কুটুভান, সেই সেন কুটুভানের ইয়াঙ্গার ব্রাদার হচ্ছেন ইলাঙ্কো আদিকাল, ঠিক আছে? তাই এই পুরো যে মহাকাব্যটি মানে এর যে সেটিংটা কোথায়, সেটা তো আমরা যে তিনটে বইয়ের যে নাম বললাম সেখান থেকেও আমরা কিছুটা গেস করতে পারছি যে দিস এপিক ইজ সেট ইন দ্য চোলা অ্যান্ড পান্টিয়া কিংডমস, মানে সেটা কোথায় চেরা ডিনাস্টি আর হচ্ছে যে পান্টিয়া যে কিংডম, এই দুটো জায়গায় মূলত হচ্ছে যে এই মহাকাব্যের প্রেক্ষাপট। এবং ইলাঙ্কো তিনি কি বলছেন যে তিনি একটি অসাধারণ একটি যে ঘটনা যেটা তিনি শুনেছেন, মানে কাইন্ড অফ এ ওয়ান্ডারাস ইভেন্ট, যেটা তিনি শুনেছেন, যেটা ঘটেছে কোথায়, যে মাদুরাইতে ঘটেছে, এবং সেটা শোনার পরে তিনি কি করছেন যে এই মহাকাব্যটি লেখা শুরু করছেন। এবং এই মহাকাব্যটি মূলত দুজন ব্যক্তির যে সম্পর্ক বা প্রেমের সম্পর্ক, তাকে কেন্দ্র করে মহাকাব্যের যে কাহিনীটা গড়ে উঠেছে। সো ইলাঙ্কো প্রসিডস টু টেল দ্য স্টোরি অফ কোভালান অ্যান্ড কান্নাকি। They are the central figures in this particular epic. তো যাই হোক, তা সেই গল্পে আমরা পরে আসব। তা যেটা আমি শুরুতে বললাম যে this poem is divided into 3 books or 3 sections. First book is named The Book of Pukar, and this particular book deals with the events in the Chola city in পুহার হচ্ছে একটি জায়গার নাম, যেখানে হচ্ছে যে সেন্ট্রাল যে ক্যারেক্টার্স অফ দিস পার্টিকুলার এপিক, যাদের নাম একটু আগে আমি মেনশন করলাম, কান্নাকি অ্যান্ড কোভালান, তাদেরকে নিয়ে গল্পটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে পুকার বা পুহার যে জায়গাটির নাম, তার প্রেক্ষাপটে। সো Pukar or Puhar, where Kannaki and Kovalan start their married life, and Kovalan, how he leaves his wife for another woman named Matavi. এই নিয়ে হচ্ছে যে বুক 1 or section 1 তার ঘটনা।
তা এখানে যে মূলত রয়েছে হচ্ছে 10 ক্যান্টোস বা 10 ডিভিশন। ক্যান্টো, CANTO, ক্যান্টো কথাটার মানে হচ্ছে পর্ব। মানে প্রত্যেকটা যে বুক 1, বুক 2, বুক 3, এই যে সেকশনগুলো, এই প্রত্যেকটা সেকশনগুলো আবার কতগুলো পর্বে ভাগ করা রয়েছে। সেই পর্বগুলোকে ক্যান্টো 1, ক্যান্টো 2 এইভাবে যে নাম্বারিং করা হয়েছে। যাই হোক, নেক্সট যে বুক সেটা সেকশন, সেটার নাম হচ্ছে দ্য বুক অফ মাদুরাই, অ্যান্ড দিস ইজ সিচুয়েটেড ইন মাদুরাই ইন দ্য পান্ডিয়া কিংডম। ঠিক আছে, তাহলে হলো চোলা কিংডম, তার থেকে সেটিংটা চেঞ্জ হলো পান্ডিয়া কিংডম। ঠিক আছে, এবং এখানকার যে শহর সেটা হচ্ছে মাদুরাই। আর চোলা কিংডম যেখানকার শহরটা ছিল পুকার আর পুহার। ঠিক আছে, তাহলে সেকেন্ড সেকশন, ইট ইজ সিচুয়েটেড অর সেট ইন মাদুরাই ইন দ্য পান্ডিয়া কিংডম। এবং এখানে আমরা দেখব যে কোভালান হি রিটার্নস টু হিজ ওয়াইফ, and then he is executed or sentenced to death by the king of Madurai for theft, মানে চুরির কারণে তাকে যে হত্যা করা হয় বা যে শাস্তি দেওয়া হয় আর কি, মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং বুক অফ বানসি, এই বুক অফ বানসিতে মানে যেটা হচ্ছে থার্ড সেকশন, সেখানে আমরা দেখছি যে ইট ইজ সিচুয়েটেড ইন দ্য চেরা কান্ট্রি এগেইন, যেখানে হচ্ছে যে কান্নকিকে আমরা নতুনভাবে পাচ্ছি, যে এখানে আমরা দেখব যে কান্নকি শি ইজ ডিফাইড, তার মানে হচ্ছে যে সে দেবীতে রূপান্তরিত হয়েছে। এবং এই যে এই পার্টি মূল যে ক্যারেক্টার, মানে যাকে কেন্দ্র করে এই যে থার্ড সেকশন যেটা গড়ে উঠেছে, সেটা হচ্ছে যে সেনকুটুভান, যার নামটা একটু আমরা বলেছি, মানে চেরাকি আর কি, যার ব্রাদার হচ্ছে আমাদের এই এপিকের যে কম্পোজার। তো যাই হোক, সেনকুটুভান যে চেরাকি, তার যে অ্যাডভেঞ্চারাস যে জার্নি, সেটাই মূলত এই থার্ড সেকশনের যে সেন্টার অফ অ্যাটেনশন। তো যাই হোক, এবার আমরা আসি যে মূল যে স্টোরিটাতে, মানে গল্পটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। দ্য বুক অফ অ্যান অ্যাঙ্কলেট অর শিলাপতিকরম, গল্পটা সম্পর্কে একটু সম্যক ধারণা হলে আমাদের সুবিধা হবে যখন আমরা বুক অফ বানসির টেক্সটটা পড়ব। তাহলে যেটা বললাম, শিলাপতিকরম, ইট ডিপিক্টস দ্য লাইফ অফ কান্নকি। এই কান্নকিকে কীভাবে এই গল্পে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে খুব কনভেনশনাল ওয়েতে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যেভাবে আমরা একজন ভারতীয় আদর্শ নারী চরিত্রকে যেভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক সেইভাবেই কান্নকিকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই এপিকে। কীরকম, যে সে একজন চেস্ট ওম্যান, যে সে অত্যন্ত একজন যে মানে সৎ তো বলা যায় না, সৎ কথাটা পুরুষ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর নারীর ক্ষেত্রে বলা হয় সতী। যে সতী হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় যে কোয়ালিটি। এটা আমাদের যে তথাকথিত যে ভারতীয় যে সনাতন যে ধারণা, তা দিয়ে নারীকে আমরা যেভাবে বিচার করি, যে পিতৃতান্ত্রিক যে ধারণা দিয়ে আর কি, যে নারী তার যে চেষ্টিটি অর্থাৎ তার সতীত্ব, এটাই তার সব আর কি। তাই এটাই তার একমাত্র গুণ, যেটা তাকে ধারণ করতে হয়। এবং কান্নকিকে আমরা সেভাবেই দেখব যে সে চেস্ট ওম্যান, এবং সে যে সারা জীবন সে পুরোপুরিভাবে ফেথফুল টু হিজ হাজব্যান্ড, অর্থাৎ স্ত্রী হিসেবে যে স্বামীর প্রতি তার যা কর্তব্য, সেখান থেকে সে কোনোভাবেই সে সরে আসে না, যার ফলে সে একজন আদর্শ নারী। এইভাবেই আমরা নারীকে দেখে থাকি যে পিতৃতান্ত্রিক সমাজে, যে স্বামীর প্রতি যে সেবা, সেই সেবা ধর্ম সে পালন করবে এবং তার প্রতি সে বিশ্বস্ত থাকবে।
এটাই নারীর ধর্ম, এইভাবে আমরা চিন্তা করে থাকি। তা সেটাই রিপ্রেজেন্টেশন, তারই একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে, এপিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই এই মহাকাব্যটি। তাই কান্নকি হচ্ছে সেই ধরনের একটি চরিত্র, যে চেস্ট ওম্যান who led a peaceful life with Kovalan in পুহার। তাহলে পুহারের প্রেক্ষাপটে গল্পটি হচ্ছে, সেটা পুহার এসেছে সেই সময় যে ক্যাপিটাল অফ দ্য চোলা ডিনাস্টি, ঠিক আছে। তা সেখানকার যে চোলা ডিনাস্টির যে ক্যাপিটাল পুহার, যেটা তোমাদের বললাম যে মানে মানে তামিল যে সাম্রাজ্য আর কি, মানে সাউদার্ন ইন্ডিয়ার সেই সাম্রাজ্যে যে পুহার যে শহর, সেই শহরের ঘটনাটা তার প্রেক্ষাপটে হচ্ছে, যেখানে হচ্ছে যে দেখা হচ্ছে কান্নকি সে খুব পিসফুলি সে সংসার করছে কোভালানের সঙ্গে। এবং কান্নকি সে কে, সে কান্নকি হচ্ছে যে মানে শি ওয়াজ বর্ন ইন এ ভেরি রিচ ট্রেডার ফ্যামিলি, একটি খুবই ধনী ব্যবসায়ী পরিবারে তার জন্ম, আন্ডার নাগারাথার কমিউনিটি, একটা পার্টিকুলার কমিউনিটি যার বংশধর হচ্ছে কান্নকি। অ্যান্ড শি ওয়াজ ব্রট আপ উইথ কমফোর্ট অ্যান্ড ডিসিপ্লিন, সে খুবই আরামে বড় হয়েছে এবং শৃঙ্খলার সঙ্গে সে বড় হয়েছে। অ্যান্ড দেন শি ওয়াজ ম্যারিড টু কোভালান। ওই কোভালানকে, যে কোভালান ওয়াজ দ্য ইয়াং সান of a similarly rich trader under the same community, Nagarathar community. বোঝা গেল, সে তাহলে কোভালান সেও একজন খুব ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। তো দেখা গেল যে এই দুজন, যারা দুজনেই খুব ধনী ব্যবসায়ী পরিবারের সন্তান, তাদের মধ্যে বিয়ে হলো এবং তারা খুব সুখে সংসার করতে লাগলো। কিন্তু এই যে সুন্দর জীবনটি খুব বেশি স্থায়ী হলো না, মাঝখানে একটি যে সমস্যা তৈরি হলো। সেটা কি, যে কান্নকি's life later went astray by Kovalan's association with another woman, যার ফলে কি হলো যে কোভালানের জীবনে আরেকজন নারী প্রবেশ ঘটল, এবং যার কারণে কি হলো যে কান্নকির যে সুন্দর যে জীবন, তার যে সুন্দর সংসার, সেটা ডিস্টার্বড হলো। এবং ডিউ টু দি ইন্ট্রুশন অফ অ্যানাদার ওম্যান, যার নাম হচ্ছে মাতাভি, MATAVI, মাতাভি। এই মাতাভিকে, মাতাভি হচ্ছে একজন কোর্টেসা। কোর্টেসা কথাটার মানে হচ্ছে যে যেটাকে বলা যায় মানে এ কাইন্ড অফ এ প্রস্টিটিউট, কিন্তু হু হ্যাজ যে এলিট কাস্টমার্স, অ্যারিস্টোক্রেট কাস্টমার্স। মানে আমাদের জানো যে আমাদের ভারতীয় যে ইতিহাসে বা সংস্কৃতিতে এটা এক সময় ভীষণ রকমভাবে প্রচলিত ছিল যে রাজা মহারাজারা, অভিজাত মানুষেরা, তারা যে নর্তকীদের কাছে যেত এবং তারা তাদেরকে নানানভাবে বিনোদন পরিবেশন করত, নাচের মধ্যে দিয়ে তাদের নানান ধরনের যে শিল্পকলার মধ্যে দিয়ে তারা তাদেরকে যে এন্টারটেইন করত। সেটা তোমরা জেনে থাকবে, বিভিন্ন সাহিত্যে, গল্পে তোমরা সেটা পড়ে থেকেছ নিশ্চয়ই। তা সেরকমই একটি চরিত্র হচ্ছে মাতাভি। সে একজন ডান্সার, সে একজন নর্তকী আর কি। কোর্টেসা, COURTESA, ঠিক আছে। কোর্টেসা মানে বলা যেতে পারে মানে হাই প্রোফাইল প্রস্টিটিউট আর কি মাতাভি। তো সেই মাতাভির সঙ্গে তার একটি সে সম্পর্কে জড়িয়ে পড়ে কোভালান, এবং যার ফলে দেখা যায় তাদের এই পিসফুল লাইফ ডিস্টার্ব। এবং কোভালান সে কি করে, মাতাভির কারণে সে তার স্ত্রী কান্নকিকে সে ছেড়ে চলে, ঠিক আছে।
So Kovalan left Kannaki and settled at Matavi's house. ঠিক আছে, এবং এখানে আরেকটি চরিত্র আমরা পাচ্ছি যে মাতাভির যে মা, তারও একটি ভূমিকা রয়েছে এখানে, যে মাতাভিস মাদার, she started to get money from Kannaki in the name of Kovalan's request. কোভালানের নাম করে সে নানানভাবে কান্নাকির কাছ থেকে সে টাকা নিতে শুরু করে, উইদাউট দি নলেজ অফ কোভালান অ্যান্ড মাতাভি, তারা জানতো না। এবং কান্নাকিকে এখানে দেখানো হয়েছে যে সে ভীষণ লয়াল তার স্বামীর প্রতি, যার ফলে তার স্বামী তাকে ছেড়ে চলে গেল, সে কিন্তু স্বামীর প্রতি তার যে ডিভোশন, সে তার যে আনুগত্য, সেখান থেকে সে কিন্তু সরে আসে। স্বামীর প্রতি সেবা তার একই রকমভাবে অটুট থাকে আর কি, এবং যার ফলে সে ভীষণ লয়াল, ভীষণ অ্যাস্টিউট হিসেবে তাকে দেখানো হচ্ছে। And she lost all her wealth, which are given to her by her parents. সেগুলো সে সব হারিয়ে ফেলে, তার সমস্ত যে সম্পদ। এবং তখন কি হয় যে এখানে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে একদিন মাতাভি সে তো নর্তকী, সে গান গায়, তা সে এরকমের গান গাইছিল, এবং তখন কি হয় যে সেই গানের মধ্যে একটি কথা, যে কথাটা ভীষণ রকমভাবে কোভালানকে বিচলিত করে দেয়, বুঝলেন। সো মাতাভি সে কি করে, she unknowingly utters a line within a song she was singing, and Kovalan finds his error of leaving his wife. এবং সেই গানটি যখন কোভালান শোনে, তখন হঠাৎ করে তার একটা রিয়েলাইজেশন হয় যে he has done wrong to his wife, যে সে ঠিক করেনি, তার বিবেক দংশন হয়। এবং তখন সে কি করে, he immediately leaves Matavi to rejoin Kannaki, সে কান্নাকির সঙ্গে আবার মিলিত হয়, সে ফিরে আসে কান্নাকির কাছে। এবং তখন কি হয় যে কিন্তু ফিরে আসলে তো হবে না, কারণ তাদের সব সম্পদ হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার ফলে সেই পিসফুল লাইফ সেটা আর রিজিউম করা সম্ভব নয়। এবং তারা ডিসাইড করে যে they would not go to their parents for help or to ask help from their parents. সেই কারণে তারা কি করে যে they start resurrecting their life in মাদুরাই, তারা মাদুরাইতে চলে যায়। এবং এই কারণেই হচ্ছে যে এই যে এই পার্টির নাম হচ্ছে দ্য বুক অফ মাদুরাই। তারা মাদুরাইতে চলে আসে। মাদুরাইটা কি, এটা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ পান্ডিয়াস, দ্যাট ইজ দ্য পান্ডিয়া কিংডম। এখানে তারা চলে আসে এবং তারা নতুন করে জীবন শুরু করবে এই উদ্দেশ্যে। এবং এই মাদুরাইতে আসার পরে একটি ঘটনা ঘটে, যেটা তাদের লাইফে একটা ট্র্যাজেডি নিয়ে আসে। তা সেটা কি ঘটনা, সেটা হচ্ছে যে while Kannaki stays in the outskirts of Madurai, Kovalan goes to the city to sell one of Kannaki's ruby anklets to start a business. কি হলো যে সে একটি নতুন করে একটি ব্যবসা শুরু করার উদ্দেশ্যে সে কি করে যে কান্নাকি যে দুটো অ্যাঙ্কলেট একমাত্র তার অধীনে ছিল, বাকি সব সম্পত্তি তার নষ্ট হয়ে যায়, এটা একমাত্র তার সম্পদ। তা সেই দুটো যে অ্যাঙ্কলেট, তার মধ্যে একটি অ্যাঙ্কলেট রুবি দিয়ে তৈরি, যেটা খুবই মূল্যবান, বহু মূল্যবান রুবি আমরা জানি, রুবির তৈরি অ্যাঙ্কলেট। তা একটি অ্যাঙ্কলেট সে নিয়ে যায় কোভালান বাজারে বিক্রি করতে, এবং সেই পয়সায় সে নতুন করে ব্যবসা শুরু করবে এই উদ্দেশ্যে। কিন্তু সেই উদ্দেশ্য সফল হয় না, কারণ ঘটনাটা কি ঘটে যে অ্যাট দ্য সেম টাইম দ্য রয়্যাল গোল্ডস্মিথ হ্যাড স্টোলেন আ পার্ল অ্যাঙ্কলেট বিলঙ্গিং টু দ্য কুইন। তা সেই দেশের যিনি রাজা, সেই রাজার যে স্ত্রী, মানে সেই দেশের যে কুইন আর কি,
সেই রানীরও একটি অ্যাঙ্কলেট ছিল, যেটা রুবির নয়, যেটা হচ্ছে পার্ল, মানে মুক্তোর তৈরি, কিন্তু অনেকটা সিমিলার, আইডেন্টিক্যাল, প্রায় একই রকম দেখতে। এবং সেটা কে চুরি করে নেয়? রয়্যাল গোল্ডস্মিথ, রাজার যে স্বর্ণকার, সে ওটা চুরি করে নেয়। এবং তখন কি হয় যে সে কোভালানকে ফ্রেম করে, মানে তার উপরে দোষটা চাপিয়ে দেয়। এবং তখন কি হয় যে পান্ডিয়ার যে রাজা, তিনি খুবই জাস্ট কিং, মানে তিনি খুব সৎ রাজা এবং একজন খুব ওয়াইজ জাজ, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু ভুল করে ফেলেন যে তার জাজমেন্টে, এবং তিনিও মনে করেন যে কোভালাইনি হচ্ছে যে দি অ্যাকচুয়াল অ্যাকিউজড। এবং সে কী করে যে হি হ্যাজ হিম বিহেডেড ফর স্টিলিং দ্য কুইন্স পার্ল অ্যাঙ্কলেট, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন কি হয় যে কান্নকি went to the king's palace to prove the innocence of her husband. তাহলে কি হয় যে কান্নকি তখন রাজার কাছে ছুটে যায় এবং তার স্বামী যে ইনোসেন্ট সেটা প্রমাণ করতে। She storms into the king's court and breaks the other anklet to spill its rubies. সে কি করে যে রাজার প্রাসাদে সে প্রবেশ করে এবং তার কাছে যে অ্যাঙ্কলেটটি ছিল, যে আরেকটি রুবির অ্যাঙ্কলেট, সেটি সে ছুঁড়ে দেয় এবং তার থেকে যে রুবিসগুলো সেগুলো সব ছড়িয়ে পড়ে। এবং সেটা দেখে রাজা তখন বুঝতে পারে যে তার ভুল, যে তিনি ভুল বিচার করেছেন এবং ভুল মানুষকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। যার ফলে কি হয় যে দ্য কিং সাফার্স ফ্রম এ হার্ট অ্যাটাক। তিনি এতটাই শকড হন যে হি সাফার্ড হার্ট অ্যাটাক অ্যান্ড হি কোলাপসড অ্যাজ হি আটার্ড আ ফলস হেস্টি জাজমেন্ট। তার এই হেস্টি জাজমেন্টের জন্য সে অত্যন্ত শকড হয় এবং তিনি কোলাপস করে যান, অর্থাৎ তিনি সেখানেই মারা যান। এটা খুবই স্ট্রাইকিং যে এরকম ভাবা যায় না যে দেশের রাজা বা শাসক এতটাই সৎ মানুষ যে যখন তার মনে হলো যে তিনি ভুল বিচার করেছেন এবং একজন নিষ্পাপ মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তখন তিনি এতটাই শকড হয়েছেন, এতটাই শোকগ্রস্ত হয়েছেন যে তিনি সেই শোকে তিনি তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায় এবং তিনি মারা যান। এটা একটা মারাত্মক দৃষ্টান্ত আর কি, এটা আজকের যে সমাজ, আজকের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে এই জায়গাটা খুবই তাৎপর্যপূর্ণ যে একজন রাজা যখন তিনি তার ভুল বুঝতে পারছেন, যে তিনি এতটাই শকড হচ্ছেন যে তিনি সেই শোকে মারা যাচ্ছেন। এক অদ্ভুত ব্যাপার। এবং একই সঙ্গে আমরা দেখছি যে দ্য কুইন শি অলসো ফেইন্টস অ্যান্ড ফলস নেক্সট টু দ্য কিং। এবং রাজার মৃত্যুতে রানী সেও এত শকড হয় যে তিনিও মারা যান। ঠিক আছে। এবং তারপরে ঘটনাটা কি ঘটে যে কান্নকিকে এখানে দেখানো হয়, যে যেহেতু বললাম যে কান্নকিকে দেখানো হয় যে সে একজন আদর্শ নারী। যেহেতু সে আদর্শ নারী, তা আদর্শ নারী কি হয় যে কোনো দৈবিক শক্তি সে পেয়ে যায় আর কি শেষমেশ। এটা সব গল্পে দেখানো হয় যে আদর্শ নারী মানে কখনোই এরকম নয় যে 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 সে শিক্ষিত, সে অর্থনৈতিকভাবে সে এস্টাবলিশড, সেটা কখনোই আদর্শ নারী নয় আমাদের সমাজে। আদর্শ নারী হচ্ছে যে সেই নারী যে স্বামীর প্রতি লয়াল থাকবে, ফেথফুল থাকবে এবং যে চেস্ট হবে। ঠিক আছে। অর্থাৎ তার যে সতীত্বকে সে বজায় রাখবে।
তা কান্নকি যেহেতু সেদিক থেকে সে আদর্শবান নারী, একজন আইডিয়াল ওম্যান, এবং সেই কারণে সে কী হলো, সে দৈবিক শক্তি অর্জন করল। এবং সে কী করে যে সে যেন যে গডেস অগ্নি, সেই অগ্নির যে ক্ষমতা সেটা যেন সে অর্জন করলো। এবং সে কী করলো যে in her rage, in her anger, she plucks out her left breast, এবং সে ভয়ঙ্কর ক্রোধে সে তখন কি করে, তার যে বাম স্তন সেটাকে সে ছিন্ন করে। এবং কি করে তখন she hurls it at the city, এবং সে তখন তার এই বাম স্তনটি সে সেই শহরের দিকে ছুড়ে দেয়। এবং তখন কি হয় যে the whole city is burned to ashes. So unable to withstand the anger of this honest man, the whole city burns to the ground. সম্পূর্ণ শহর পুড়ে ছাই হয়ে যায়। কারণ কেন হয়? কারণ কান্নকি সে এতই সৎ, সে এতই চেস্ট, যে যার কারণে তার এই সততার আগুনে, তার যে সততা বললে একটু গণ্ডগোল হতে পারে, মানে আমরা বলতে পারি পবিত্রতার, যে নারী সুলভ যে পবিত্রতা, সেই পবিত্রতার কারণে সে কি হয় যে সে অসম্ভব শক্তি অর্জন করে। এবং এই যে শি ইজ প্লাকিং আউট হার ব্রেস্ট, এটা একটু সিম্বলিক্যালি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা প্রতীকী হিসেবে, যে এখানে হার ব্রেস্ট ইজ হিয়ার সিম্বল অফ হার ফেমিনিটি, অর্থাৎ একজন নারী হিসেবে, যে একজন আদর্শ নারীর যে প্রতীক হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে তার যে স্তনটিকে, বুঝলেন? তা যাই হোক, তা এখানে দেখানো হচ্ছে সেই অর্থেই যে যেহেতু সে অত্যন্ত শক্ট হচ্ছে, এবং যেহেতু তার স্বামী নেই, এবং স্বামী না থাকার কারণে যে তার তো এই শরীরের আর কোনো দরকার নেই, যে এটা আমাদের সমাজ আমাদের এটাই শেখায় যে নারীর জীবনে স্বামী সব, স্বামী ছাড়া তার আর কিছু নেই, এবং তার যে শরীর এবং মন এই দুটোই হচ্ছে স্বামীর জন্য যে পুরোপুরিভাবে ডিভোটেড, যার ফলে স্বামী না থাকলে তার এই শরীরের কোনো প্রয়োজন নেই। যে কারণে একটা সময় আমরা দেখতাম যে সতীদাহ প্রথা আমাদের সমাজে প্রচলিত ছিল, এবং সেটাকে খুব জাস্টিফাইড হিসেবে মনে করত। এবং সে কারণে দেখা যাচ্ছে যেহেতু সে নারী হিসেবে বাঁচার তার অধিকার নেই, এবং একই সঙ্গে মা হওয়ার অধিকারও তার আর নেই, যার ফলে এখানে যে স্তন কিন্তু একটি প্রতীক হিসেবে কাজ করছে, একই সঙ্গে যে সিম্বল অফ আর ফেমিনিটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আ সিম্বল অফ আর যে মাদারহুড, বুঝলেন? তাই এই দুটোকেই সে এই দুটো সম্ভাবনাই যেহেতু এখানে ওয়েস্টেড হলো মনে করা হয়, কারণ নারীকে আমরা এইভাবেই দেখি যে নারী দেহ যদি তার কোনো পুরুষের সম্ভোগে কাজে না আসে, তাহলে সেই নারী জীবন বৃথা, তার দেহটা অকারণ, এবং নারীকে এটাও ধরে নেওয়া হয় যে সে যদি মা না হতে পারে তাহলে তার জীবনটা অকারণ বৃথা। এইভাবে দেখানো হয় যে নারী যে একজন মানুষ, এবং তার যে মানুষ হিসেবে তার যে একটা আলাদা সার্থকতা আছে, সেটা আমরা কখনোই ভাবি না, কারণ সেইভাবে আমাদের সমাজ বা সংস্কৃতি আমাদের সেইভাবে নারীকে দেখতে শেখায় না। তো এটা একটা বড় সমস্যা। তো যাই হোক, এবং সেই কারণে আমরা দেখব যে কান্নকিকে এইভাবেই দেখানো হয়েছে যে সে ভীষণ একটি দৈবিক ক্ষমতা সে অর্জন করে ফেলে। এবং তারপরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে লেটার শি ইজ ডিফাইড অর টার্নড ইনটু আ গডেস, সে দেবীতে রূপান্তরিত হয়। এবং এর পরের যে পার্টটি, যেটা হচ্ছে বুক অফ বানসি,
সেখানে আমরা দেখব যে কান্নাকি নামে একটি যে ইমেজ তৈরি করা হয়, তার নামে একটি টেম্পল রেইজ করা হয়, একটা টেম্পল ইরেক্ট করা হয়, এবং সেটা কার তত্ত্বাবধানে হয়? সেই জেরা কিং সেনকুটুভান। তা সেনকুটুভানের সেই কৃতিত্ব, সেই রাজার যে অ্যাডভেঞ্চারাস জার্নি, এবং তিনি কিভাবে সেই টেম্পল তৈরি করলেন in the name of that goddess, the new goddess কান্নাকি, সেটার কাহিনীটাই হচ্ছে পরবর্তী যে সেকশন, বুক অফ বানসি। তা এই মোটামুটি হচ্ছে যে শিলাপতিকারণের যে গল্পটা। তা এরপরে আমরা এরপরে যে ক্লাসে আমরা সরাসরি দ্য বুক অফ বানসিতে চলে যাব, এবং বুক অফ বানসির যে টেক্সটটি সেটা আমরা ধরে ধরে লাইন বাই লাইন সেটা আমরা আলোচনা করব। মূলত যেই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, একেবারে সমস্তটা ইন ডিটেল পড়া তো সম্ভব হবে না, সেটা একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা চেষ্টা করব যে মূল যে জায়গাগুলো, ইম্পর্টেন্ট যে লাইন্সগুলো, সেগুলোকে আমরা ধরার চেষ্টা করব এবং সেগুলো ব্যাখ্যা বা সেগুলোর অর্থগুলোকে বোঝার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ অল।